শব্দ উচ্চারণ করলাম। ঘরটা হঠাৎ করে একদম নিস্তেজ হয়ে গেল। রনি আমার এমন শান্ত প্রতিক্রিয়া দেখে কিছুটা অবাক হলো। হয়তো সে ভেবেছিল আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করব বা ওর সাথে একটা বিশাল ঝগড়া বাঁধিয়ে দেব, কিন্তু আমি তার কিছুই করলাম না। আমি খুব শান্তভাবে চেয়ার ছেড়ে উঠলাম এবং টেবিল থেকে আমার ফোনটা তুলে নিলাম। আমার খাওয়া শেষ, আমি ঘুরে দাঁড়ালাম। সোজা আমার স্টাডি রুমে গিয়ে ঢুকে দরজাটা শক্ত করে আটকে দিলাম। আমার পেছনে রনির সেই অহংকারী তাচ্ছিলের হাসিটা শুনতে পেলাম। আমি আমার ল্যাপটপটা খুললাম। স্ক্রিনে একটা আনরিড ইমেল জল করছে। ফ্রম HR ডিরেক্টর, সাবজেক্ট কনফার্মেশন অফ পার্সোনাল ফর প্রজেক্ট টিম অ্যাসিস্ট্যান্ট টু দ্য US ব্রাঞ্চ। আমি ইমেলটিতে ক্লিক করলাম। সাথে অ্যাটাচড ফাইল হিসেবে রয়েছে আমেরিকার ব্রাঞ্চের 6 মাসের একটা বিজনেস ট্রিপের চুক্তিপত্র। অ্যাসাইনমেন্টটা 6 মাসের, সেখানে আমার স্যালারি ডাবল হয়ে যাবে। কোম্পানি থেকে একটা প্রাইভেট অ্যাপার্টমেন্ট দেওয়া হবে এবং আমার যাবতীয় লিভিং এক্সপেন্স কোম্পানি বহন করবে। গত সপ্তাহে আমার বস এই সুযোগটার কথা আমার সাথে আলোচনা করেছিলেন। সেই সময় আমি বলেছিলাম পরিবারের সাথে একটু কথা বলে জানাবো, কিন্তু এখন আর তার কোনো প্রয়োজন নেই। আমি ফোনটা তুলে নিয়ে কোম্পানির HR ডিরেক্টরকে কল করলাম। হ্যালো স্যার, আমি দিয়া বলছি। হ্যাঁ দিয়া, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? ওপাশ থেকে স্যার বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলেন। জি স্যার, আমি আমার সিদ্ধান্ত নিয়েছি। আমি এই কন্ট্রাক্টে সাইন করছি। আমাকে কবে নাগাদ জয়েন করতে হবে? যত দ্রুত সম্ভব। ওখানকার প্রজেক্ট টিম খুব তাড়াহুড়া করছে। তুমি কি এখনই ফ্লাই করতে পারবে? যে কোনো সময় স্যার। ফোনটা রাখার পর ল্যাপটপটা প্রিন্টারের সাথে কানেক্ট করে কন্ট্রাক্ট পেপারটা প্রিন্ট করে নিলাম। কাগজটা প্রিন্টার থেকে বেরিয়ে আসা মৃদু শব্দে ঘরটা ভরে গেল। আমি কলমটা তুলে নিলাম এবং শেষ পাতার সিগনেচারের জায়গাটায় নিজের নাম লিখলাম, দিয়া। প্রতিটি টান ছিল একদম স্পষ্ট আর দৃঢ়। সাইন করার পর আমি কন্ট্রাক্ট স্ক্যান করলাম, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে HR ডিপার্টমেন্টে মেইল করে পাঠিয়ে দিলাম। সব কাজ শেষ করে আমি চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। জানালা বাইরে ঢাকা শহরের রাতটা তখন গভীর আর অন্ধকার, কিন্তু আমার মনের ভেতরটা তখন একদম পরিষ্কার এবং শান্ত। অধিকার, তাই তো? খুব শিগগিরই তুমি বুঝতে পারবে কার আসলে অধিকার আছে আর কে নিজের সব অধিকার হারাতে বসেছে। ভয়েস এন্ড ভিডিও জানা স্টোরি। পরদিন সকালে আমি আমার রোজকার নিয়মে ঘুম থেকে উঠলাম। রনি তখনও ঘুমাচ্ছিল। গত রাতে ও নিশ্চয়ই ওর মা আর ভাইয়ের সাথে মাঝরাত পর্যন্ত প্ল্যান করেছে যে কিভাবে আমার কাছ থেকে বাকি লাখখানেক টাকা হাতিয়ে নেওয়া যায়। আমি ওকে ডাকলাম না। আমি ওয়াক ইন ক্লোজেটে ঢুকে সবচেয়ে বড় ট্রলি ব্যাগটা বের করলাম। আমার প্রতিটি মুভমেন্ট ছিল খুব ধীর এবং সতর্ক। আমি মাত্র কয়েক জোড়া জামা কাপড়, প্রয়োজনীয় প্রসাধন, ল্যাপটপ আর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দরকারি কাগজপত্র ব্যাগে ভরলাম। ক্লোজেটের ওর পাশের অংশটাই ঝুলছিল দামি ব্র্যান্ডের পাঞ্জাবি, শার্ট আর ঘড়ি। কোনোটার বডি ট্যাগও এখনো ছেঁড়া হয়নি। এর প্রতিটি জিনিস ও কিনেছে ওর সেই তথাকথিত নিজের খাটাখাটনি টাকা দিয়ে। অথচ এই যে 120 স্কয়ার ফিটের ধানমন্ডির ফ্ল্যাটটাই ও এখন বুক ফুলিয়ে ঘুমাচ্ছে। এটা ডাউন পেমেন্ট দেওয়া হয়েছিল আমার বিয়ের আগে আমার জমানো টাকা থেকে, আর প্রতি মাসে ব্যাংকের লোনের কিস্তিটাও কাটে আমার স্যালারির অ্যাকাউন্ট থেকে। আমি জিনিসপত্রগুলোর দিকে তাকালাম, কিন্তু অলৌকিকভাবে আমার মনের ভিতর কোনো কষ্ট বা ক্ষোভ অনুভব করলাম না। সবকিছু একদম শূন্য লাগছিল। প্যাকিং শেষ করে ট্রলি ব্যাগটা দরজার পেছনে এমন একটা জায়গায় রাখলাম যা সহজে নজরে পড়ে না। তারপর আমি স্টাডি রুমে গেলাম। লুকানো লকারটা খুললাম। ভেতরে ছিল ফ্ল্যাটের ডিড বা মূল দলিল, মিউটেশন পেপার আর আমার সব একাডেমিক সার্টিফিকেট, আর কিছু ইমার্জেন্সি ক্যাশ টাকা। আর আমার নিজের যত ডকুমেন্ট ছিল তার সবগুলো গুছিয়ে হ্যান্ডব্যাগে ঢুকিয়ে নিলাম। লকারের ভেতরে যে কয়েকটা ক্যাশ টাকা ছিল সেটা আমি গোনার প্রয়োজনও মনে করলাম না, পুরোটাই তুলে নিলাম। সবশেষে লকারের ভেতরে পড়ে রইল শুধু আমাদের লাল রঙের কাবিননামাটা। আমি পাসওয়ার্ডটা না কেটেই লকারটা বন্ধ করে দিলাম, কিন্তু এর ভেতরটা তখনও পুরোপুরি ফাঁকা। হ্যান্ডব্যাগটা ট্রলি ব্যাগের পাশে এনে রাখলাম।